আহ আজকে যে বিষয়টা নিয়ে আলোচনা করব বা যে চ্যাপ্টারটা আলোচনা করব সেটা হচ্ছে আহ, গ্যাসের আচরণ, বিহেভিয়ার অফ গ্যাসেস। বিহেভিয়ার অফ গ্যাসেস, গ্যাস কেমন বিহেভ করে, ঠিক আছে? তাহলে আমরা তিনটে কারক সাধারণ মানে যেগুলোর উপর গ্যাসের বিহেভিয়ার ডিপেন্ড করে। এমনিতে তো তোমরা জানো যে যে তিনটে স্টেটের ভিতর কোনো ম্যাটার আমরা পেয়ে থাকি, সলিড, লিকুইড অ্যান্ড গ্যাস। যেটা স্টেবল স্টেট আমরা অবজার্ভ করে থাকি, তার ভিতর গ্যাসিয়াস মলিকুলস গুলো তাদের ভিতর আকর্ষণ বল নেগলিজিবল, নেই বললেই চলে। দে র্যান্ডমলি মুভ ইন ডিফারেন্ট প্লেসেস, চারিদিকে ছুটে বেড়াচ্ছে। ক্লিয়ার? যে কন্টেইনারে রাখা হয়, যে পাত্রে রাখা হয়, সেই পাত্রে এটা একটু প্রথমেই বলে নেওয়া দরকার, যেহেতু গ্যাস মলিকুলস গুলো চারিদিকে ছুটে বেড়ায়, ফলে তারা র্যান্ডামলি যে চারিদিকে ছুটে বেড়াচ্ছে, ফলে কোনো একটা কন্টেইনারে যখন আবদ্ধ করছি, তখন সেই কন্টেইনারের ভলিউম, তার যে আয়তন, সেটাকেই আমি গ্যাসের আয়তন হিসেবে আমরা গণ্য করে থাকি। সেখানে যদি আমি আদর্শ গ্যাস হিসেবে যখন ট্রিট করছি, তখন ইন্ডিভিজুয়াল নির্দিষ্ট করে একটা গ্যাসের যে আয়তন, তাকে আমরা ধরি না, সেটা খুবই ক্ষুদ্র। ক্লিয়ার? এবং কোনো একটা গ্যাস র্যান্ডমলি যখন ছুটছে, কোনো পাত্রে রাখা মানে পাত্রের দেওয়ালে কি করছে, সে অনবরত ধাক্কা দিচ্ছে। যখনই সে কোনো পাত্রের দেওয়ালে ধাক্কা দেবে, তার মানে আমরা জানি যে ফোর্স অ্যাপ্লাই করবে পার ইউনিট এরিয়া। তাহলে এখানে যদি একটা ক্ষেত্রফল ধরো 1 সেন্টিমিটার স্কোয়ার, তাহলে এখানে একটা বল প্রয়োগ করলো, এটা 1 ডাইন। 1 ডাইন বল প্রয়োগ করলো গ্যাস মলিকুল একটা ক্ষেত্রফলের উপরে, সেটা কন্টেইনারের যেকোনো দিকে হতে পারে, পাত্রের যেকোনো দিকে হতে পারে। তাহলে সেক্ষেত্রে যে প্রেসার এক্সার্ট হয়, সেটা হচ্ছে কি ফোর্স পার ইউনিট এরিয়া। তার মানে হচ্ছে ডাইন ফোর্স অ্যাপ্লাই করেছে পার সেন্টিমিটার স্কোয়ার। ঠিক আছে? তাহলে গ্যাস মলিকুলস গুলো অনবরত ছোটার জন্য এত একটা ভলিউম যে কন্টেইনারে রাখা হচ্ছে, তার ভলিউমটাই হচ্ছে গ্যাসের ভলিউম। এবং সেই পাত্রের দেওয়ালে, যার যে পাত্রের দেওয়ালে গ্যাস মলিকুলস গুলো রয়েছে, সে একটা ফোর্স অ্যাপ্লাই করে, এবং সেটা নির্দিষ্ট এক একক ক্ষেত্রফলের উপর প্রযুক্ত বল, সেটা হচ্ছে প্রেসার অফ দ্য গ্যাস, যেটা সিজিএস এ হচ্ছে ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। আর যদি এসআই এককে লেখো, তাহলে নিউটন পার মিটার স্কোয়ার। ঠিক আছে? এটা দিয়েই আমরা মোটামুটি আবার আলোচনাটা শুরু করি। কোয়েশ্চেন অ্যান্সার গুলো, আমরা এমসিকিউ গুলো শুরু করছি। তাহলে কোয়েশ্চেন নাম্বার 1। কোয়েশ্চেন নাম্বার 1 কি বলেছে? চাপের এসআই একক হলো, 4টে অপশন দেওয়া রয়েছে তোমাদের স্ক্রিনে দেখো। এ হচ্ছে পিএ পাস্কাল, বি হচ্ছে নিউটন পার মিটার, এই রে। তাহলে আমরা যদি আমি এটা সিজিএস ছিল, তাহলে এসআই এ কি হবে? নিউটন পার মিটার স্কোয়ার, মানে হচ্ছে নিউটন মিটার মাইনাস 2। আমরা সেকেন্ড অপশন ভুল, নিউটন মিটার মাইনাস 2, মাইনাস 1 দেওয়া রয়েছে। বার না, টর নয়। তার মানে আমরা জানি যে এইটাকেই আরেকটা নাম হচ্ছে পাস্কাল। ঠিক আছে? নিউটন পার মিটার স্কোয়ার যেটা এসআই একক, তার আরেকটা নাম কি? সেটা হচ্ছে পাস্কাল, যেটাকে সংক্ষেপে পিএ দ্বারা প্রকাশ করা হয়। তার মানে কোশ্চেন নাম্বার 1 এর এ উইল বি দা রাইট আনসার। কোশ্চেন নাম্বার 2 এ কি বলেছে? এক বায়ুমণ্ডলীয় চাপের অ্যাটমসফিয়ার, যেটাকে বলি অ্যাটমসফেরিক প্রেসার, 1 অ্যাটমসফেরিক প্রেসারের মান হচ্ছে 10 টু দি পাওয়ার 6 টাইম পার সেন্টিমিটার স্কোয়ার। 101 একক, দশক, শতক, হাজার, অযুত, লক্ষ। 1,01,325 পাস্কাল, 101.325 বার, বা কোনোটিই নয়। তাহলে একটু ক্যালকুলেশন যদি করি আমরা, কোশ্চেন নাম্বার 2 এর ক্ষেত্রে যদি আসি, তাহলে কোশ্চেন নাম্বার 2 এর ক্ষেত্রে আমরা কি দেখব? দেখো, প্রেসার, বায়ুমণ্ডলীয় চাপ সেই টরিসেলির পরীক্ষাটা মনে আছে তো? যে একটা পাত্র, পারদপূর্ণ পাত্র, উল্টো দিকে পারদপূর্ণ একটা পাত্রে পারদ রেখে একটা চোঙের ভেতর, ঠিক আছে, যার একদিক বন্ধ একদিক খোলা, আমি উল্টে দিয়েছিলাম, সে কতটা
আটকে রেখে দিয়েছিল বাইরের যে অ্যাটমসফেরিক প্রেশার যেটা রয়েছে, বায়ুমণ্ডলীয় চাপ যেটা রয়েছে, যেটা বাইরের থেকে তাকে আটকাচ্ছে। কেননা ভেতরের যে পারদটা রয়েছে পাত্রের ভেতরের বা চোঙের ভেতরের, তাহলে সেটা নিচের দিকে নামতে চাইছে, তাকে বাইরের প্রেশারটা আটকে ধরে রাখছে। তার কতটা তাকে আটকে রেখেছিল? ৭৬ সেন্টিমিটার মার্কারি। মার্কারির ক্ষেত্রে কত? ৭৬ সেন্টিমিটার মার্কারি পর্যন্ত আটকে ছিল। পারস্তম্ভের উচ্চতা কত ছিল? ৭৬ সেন্টিমিটার। সেটাকে আটকে রেখেছিল কে? বাইরের অ্যাটমসফেরিক প্রেশার, যেটাকে আমরা প্রমাণ হিসেবে ধরি। প্রমাণ হিসেবে কত ডিগ্রি সেলসিয়াস? 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় ৭৬ সেন্টিমিটার পারস্তম্ভ যে চাপটা তৈরি করেছে সেটাই ইকুয়াল টু অ্যাটমসফেরিক প্রেশার, যেটা হচ্ছে ১ অ্যাটমসফিয়ার প্রমাণ বায়ুমণ্ডলীয় চাপ। তাহলে প্রেশারটা তাহলে কি করে বার করব? প্রেশার ইজ ইকুয়াল টু হাইট, যদি মার্কারির ক্ষেত্রে বলো, পারদের ক্ষেত্রে বলো, হাইট অফ দ্য কলাম, যতটা মার্কারি ধরেছিল, ইনটু রো মানে ডেনসিটি অফ দ্য মার্কারি ইনটু গ্র্যাভিটেশনাল পুল, ঠিক আছে, যেটা টানছে তার মান। তাহলে সেটার ক্ষেত্রে যদি মানগুলো বসাই, তাহলে হাইট হচ্ছে ৭৬, যদি আমি সিজিএস এ ভাবি, হচ্ছে সিজিএস এককে, তাহলে ৭৬ সেন্টিমিটার পারস্তম্ভের চাপ, পারস্তম্ভের ঘনত্ব কত? 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 13.59 গ্রাম পার সিসি, ইনটু এটা কত? জি এর মান কত? 9 80.6 সেন্টিমিটার পার সেকেন্ড স্কয়ার। তাহলে এইগুলো দিয়ে তাহলে আমি যদি ক্যালকুলেশন করে দেখি, তাহলে যে ভ্যালুটা আমাদের সামনে আসছে সেই ভ্যালুটা কত? সেই ভ্যালুটা আসছে 1.01325 ইন্টু 10⁶। এবার সিজিএস পদ্ধতিতে প্রেসারের একক কি? এই সব এককগুলো মিলে কি তৈরি হচ্ছে? ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। তা কি হলো? ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। ভ্যালু কত বেরোলো? 1.01325 ইন্টু 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কোয়ার। সোজা ফর্মুলায় ফেলে আমি পেয়ে গেছি। এইবার চলে আসি, এই যে ভ্যালুটা আমি পেরোলাম, এবার এটাকে যদি আমি তোমার প্রকাশ করি, তোমার প্রকাশ করি বারে, তাহলে বারে কি হবে? তাহলে 1 বার, এই যে বারের কথাটা এসছে, 1 বার ইজ ইকুয়াল টু 1 বার ইজ ইকুয়াল টু কত? 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। তাহলে জাস্ট 10⁶ টা যদি বাদ চলে যায়, তাহলে 1 অ্যাটমসফেরিক প্রেশার যেটা মান বেরিয়েছে কত? 1.01325 ইন্টু 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। তাহলে এই যে 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কয়ার, এই ভ্যালুটা যদি একবারের সমান হয়, তাহলে 1 অ্যাটমসফেরিক মানে হচ্ছে 1.01325 বার। এটাই হচ্ছে অ্যাটমসফেরিক প্রেশার। ঠিক আছে? এইবার, এইবার আমি কিসে চলে আসবো? এইবার যদি আমি এসআই এককে আসি, তাহলে এসআই এককে যদি আসতে হয়, তাহলে কি হচ্ছে? সিজিএস এ কি পেলাম? সিজিএস এ পেলাম 1.01325 ইন্টু 10⁶ ডাইন পার সেন্টিমিটার স্কয়ার। ক্লিয়ার? এইবার চলে আসি ডাইনকে নিউটনে কনভার্ট করি। তাহলে আমরা জানি কি 1 নিউটন ইজ ইকুয়াল টু 10⁵ ডাইন। 1 ডাইন ইজ ইকুয়াল টু 10⁻⁻5 নিউটন। তাহলে এটা একটা জিনিস জেনে গেছি আমরা। মানে এটা তো আমাদের আম আম মেট্রিক মানে এটা তো চলেই আসছে। এটা আমরা বার করতে শিখেছি এর আগে ক্লাস 9 এ। তাহলে এবার সেন্টিমিটারকে আমরা কি জানি? যে 1 মিটার ইজ ইকুয়াল টু 10⁻²। সেন্টিমিটার। এটাও জানি। তাহলে এবার বসিয়ে দাও না। অসুবিধা কি আছে? তাহলে এসআই এককে বার করছি। 1 অ্যাটমসফেরিক প্রেশারের মান। তাহলে 1.01325 ইন্টু 10⁻⁶ যে ভ্যালুটা রয়েছে, তাহলে ডাইনকে নিউটনে করলে 10⁻⁻5 পার সেন্টিমিটার স্কয়ার। তাহলে নিচে কি চলে এলো? সেন্টিমিটার স্কয়ার মানে 2 সেন্টিমিটার। তার মানে 10⁻² হোল স্কয়ার। এত, ঠিক আছে? তাহলে উপরটাকে নিউটন করে দিলাম, নিচটাকে
মিটার স্কোয়ারে এককটা পরিবর্তন হলো। তাহলে কেন 10 টু দি পাওয়ার -2? কারণ 1 মিটার ইজ ইকুয়াল টু 10 টু দি পাওয়ার -2 সেন্টিমিটার। তাহলে আম নিচে সেন্টিমিটার স্কোয়ার আছে মানে 10 টু দি পাওয়ার -2 হোল স্কোয়ার হয়ে গেল। ঠিক আছে? এইবার দেখো এইখান থেকে আমি ধরছি। তাহলে সমান, সমান কি হলো? 1.01325 ইনটু 10 টু দি পাওয়ার 6 ইনটু 10 টু দি পাওয়ার -5 ইনটু এটা যদি এটা 10 টু দি পাওয়ার -2 স্কয়ার মানে 10 টু দি পাওয়ার -4 উপরে গেলে 10 টু দি পাওয়ার 4 এত নিউটন পার মিটার স্কয়ার। তাহলে এখান থেকে একটা চলে গেল -1 থেকে গেল, -1 এখানে চলে গেল। তাহলে 10 টু দি পাওয়ার -1 10 টু দি পাওয়ার 6 তার মানে 10 টু দি পাওয়ার 5 101,325 ইনটু 10 টু দি পাওয়ার 5 নিউটন পার মিটার স্কয়ার। তাহলে এটাই যদি আসে সমান হচ্ছে 5টা শূন্য আছে 10 টু দি পাওয়ার 5 মানে 5টা শূন্য, 5টা শূন্য এর সঙ্গে গুণ করে দাও। তাহলে 1.01325 একটু ভেঙে করি। একের পরে 1 2 3 4 5। তার মানে পয়েন্টটা এদিকে 5 ঘর চলে এলো। তার মানে তাহলে কি লিখতে পারি 1.0101,325 তাহলে পয়েন্টটা 5টা শূন্যের সঙ্গে অ্যাড হয়ে গেল। তার মানে পয়েন্টটা 5টার আগে। তার মানে ভ্যালুটা কত আসছে 1,01,325 নিউটন পার মিটার স্কয়ার ইন এসআই সমান হচ্ছে 101,325 পাস্কাল। ক্লিয়ার? তার মানে আমাদের কাছে উত্তর চলে এসছে। বি উইল বি দ্য রাইট আনসার। রাইট আনসার কি 101,325 পাস্কাল। তার মানে দ্য রাইট আনসার অফ কোশ্চেন নাম্বার 2 ইজ বি। ক্লিয়ার? তাহলে আমরা কেন হঠাৎ করে ভ্যালুটা বার করলাম? কারণ ভ্যালুটা বার করলে তোমাদের সুবিধা হবে। কেননা মনে পড়ে যাবে যে কখনো যদি আমি ভুলে যাই তাহলে সেক্ষেত্রে আমার মনে করতে সুবিধা হবে। এরপরে কোশ্চেন নাম্বার 3। কোশ্চেন নাম্বার 3 কি বলেছে? স্থির উষ্ণতায়, সবাই দেখতে পাচ্ছ নিশ্চয়ই, স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ ও আয়তনের ধ্রুবক। ঠিক আছে? তাহলে চাপ ও আয়তনের গুণফল স্থির উষ্ণতায় নির্দিষ্ট ভরের গ্যাসের চাপ ও আয়তনের গুণফলের ধ্রুবক। এবার দেখো সূত্রগুলো মনে করো তো। তাহলে কোশ্চেন নাম্বার 3 যখন আলোচনা করছি তাহলে কোশ্চেন নাম্বার 3 তাহলে বয়েলের সূত্রে কি বলেছিলাম যে যখন চ্যাপ্টারের ডিটেইলসে পড়েছি সেটা হচ্ছে বয়েলের সূত্র এবং চার্লসের সূত্র। বয়েলের সূত্রতে কি দেখেছি যে গ্যাসের ভর এবং উষ্ণতা যখন ধ্রুবক সেক্ষেত্রে কি হয়েছে যে চাপ এবং আয়তন দুটো ব্যস্তানুপাতিক সম্পর্কযুক্ত। অর্থাৎ আয়তন যদি বৃদ্ধি করি তাহলে ন্যাচারালি গ্যাসের যে প্রেসার আর কি ফোর্স পার ইউনিট এরিয়া কম ধাক্কা দেবে। প্রেসার এন্ড ভলিউম হচ্ছে ব্যস্তানুপাতিক সম্পর্কযুক্ত। V is inversely proportional to P অর্থাৎ PV is equal to constant। ঠিক আছে? এই টার্মটা এসেছিল। অর্থাৎ এখানে বলিয়ে দিয়েছে চাপ ও আয়তনের গুণফল ধ্রুবক। এটা বয়েলের সূত্র। তাহলে আহ সি উইল বি দ্য রাইট আনসার। এবার কোশ্চেন নাম্বার 4 এর দিকে তাকাও। কোশ্চেন নাম্বার 4। কোশ্চেন নাম্বার 4 এ বলেছে বয়েলের সূত্রে পরিবর্তনশীল রাশিগুলো অর্থাৎ কোন রাশিগুলো পরিবর্তনশীল অর্থাৎ ভ্যারিয়েবল। তাহলে আমরা স্থির রেখেছি কোনটা? স্থির রেখেছি হচ্ছে গ্যাসের ভর এবং আয়তন, ভর এবং উষ্ণতা। বয়েলের সূত্রে আমাদের ভর এবং গ্যাসের উষ্ণতাকে ধ্রুবক রেখেছিলাম। তার মানে তারা পরিবর্তনশীল ছিল না। তাহলে কি কে পরিবর্তনশীল ছিল? সেটা হচ্ছে চাপ এবং আয়তন। তাহলে এ হচ্ছে সঠিক উত্তর যেখানে বলা হয়েছে যে গ্যাসের চাপ এবং আয়তন তারা পরিবর্তনশীল চাপ এবং আয়তন। এবার কোশ্চেন নাম্বার 5 এ দেখো। কোশ্চেন নাম্বার 5 এ কি বলেছে? 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় 1 মোল আদর্শ গ্যাসের পিভি বনাম পি এর লেখচিত্র অঙ্কন করা হলো। তাহলে কোশ্চেন নাম্বার 5 এ বলেছে দেখো একটা জিনিস পরিষ্কার, যখনই পিভি টার্মটা আসবে তাহলে পি প্রেসার ইনটু ভলিউম। তাহলে ভলিউম যত আমি কমাবো তাহলে এটা যদি ভলিউম কমায় তাহলে একইভাবে প্রেসার ইনক্রিজ করবে। তাহলে চাপ মানে আয়তন যত কমাবো চাপ তত বাড়বে। তার মানে চাপ যত কমাবো ভলিউম যত বাড়াবো প্রেসার তত কমবে। ঠিক আছে না? আর ভলিউম কমালে
আয়তন কমালে কি সংকোচন করলে ভেতরের প্রেশারটা বেড়ে যাবে একই হারে। তাহলে দুটোর গতি প্রকৃতি যদি উল্টো দিকে হয়, একটা কমালে একটা বাড়ে, ন্যাচারালি এদের প্রোডাক্ট পিভি যেটা আমি পেয়েছি ভয়েলের ইজ ইকুয়াল টু কনস্ট্যান্ট। তাহলে এদের ভ্যালু যদি একটা কনস্ট্যান্ট ভ্যালু পাই প্রেসার ইনটু ভলিউম, তার মানে এদের লেখচিত্রে যদি আমি অঙ্কন করি কোশ্চেন নাম্বার 5 এ, তাহলে পিভি বনাম পি, তাহলে যে কোনো প্রেসারের 0, 1, 2, 3, 4, 5 যে কোনো অ্যাটমসফেরিক প্রেসার বাড়াও না কেন, তাহলে এখানে যে পিভির ভ্যালু মানটা পাবো, প্রেসার বাড়ালেও পিভির মানটা একই হবে, কারণ প্রেসার বাড়ালে তো আয়তন কমবে। তাহলে প্রেসার যত বাড়াচ্ছি আয়তন তত কমছে, তাদের গুণফল একই দাঁড়াচ্ছে। তার মানে ভ্যালু অ্যাট এনি পয়েন্ট অফ পি উইল বি সেম। তার মানে এদের যোগ করলে একটা স্ট্রেট লাইন পাচ্ছি। কিরকম? সেটা হচ্ছে পি অক্ষের সমান্তরাল। তাহলে এটা যেটা পি অক্ষ আমি টেনেছি, যে প্রেসার ধরেছি তার সমান্তরাল একটা সরলরেখা পাচ্ছি। তাহলে কোশ্চেন নাম্বার 5 এর এ উইল বি দা রাইট আনসার। এবার কোশ্চেন নাম্বার 6 এ চলে আসো। একটি আবদ্ধ পাত্রে কোশ্চেন নাম্বার 6, একটি আবদ্ধ পাত্রে গ্যাস সংগ্রহ করে, তাহলে একটা পাত্র এখানে একটা রয়েছে, কোশ্চেন নাম্বার 6। আচ্ছা, ছবিটা যেমনই হোক সেটা ইস্যু নয়। একটা পাত্রে আমি গ্যাস সংগ্রহ করেছি, ঠিক আছে? তাহলে এখানে গ্যাস রয়েছে। গ্যাস এবার একটি ম্যানোমিটার যুক্ত করা হলো। সাপোজ দিস ইজ এ ম্যানোমিটার, এর সঙ্গে আমি একটা ম্যানোমিটার যোগ করি, যেখানে কি রয়েছে? প্রেসার রয়েছে, পারদ রয়েছে, মার্কারি রয়েছে। আর এটা তো খোলা, তাহলে খোলা মুখে এখানে বায়ুমণ্ডলীয় চাপ রয়েছে, বায়ুমণ্ডলীয় চাপ এখান থেকে দিচ্ছে, ঠিক আছে? আর এখানে যখনই ম্যানোমিটারের সঙ্গে যুক্ত করলাম, তখন কি হলো? দুই বাহুর পারস্তম্ভের দৈর্ঘ্যের পার্থক্য হলো। তার মানে এখানে গ্যাসটা মলিকুলস গুলো এই দিকে চাপ দিচ্ছে, আর এদিকে কে দিচ্ছে? বায়ুমণ্ডলীয় চাপ দিচ্ছে। তার মানে এদিকে গ্যাস মলিকুলস চাপ দিচ্ছে, এদিকে বায়ু চাপ দিচ্ছে। এবার যার পাল্লা ভারী সে ঠেলে দেবে পারদকে। তাহলে পারদ ধরো এখান থেকে এই উচ্চতা পর্যন্ত ঠেলে এই গ্যাসটা, বায়ুমণ্ডলীয় যে চাপ রয়েছে তার থেকে গ্যাসের চাপটা বেশি। এটা ছিল প্রথম পয়েন্ট। তাহলে এই যে উচ্চতা এইচ পরিমাণ পর্যন্ত সে বাড়িয়ে দিল কে? সেটা হচ্ছে গ্যাস চাপ। তাহলে গ্যাস চাপ দিয়ে যদি এদিকে এইচ উচ্চতা পর্যন্ত, হাইট পর্যন্ত পারদ দুদিকে আগে সেম ছিল, পারদের হাইট দুদিকে ধরো এটা হাইট ছিল, এই হাইটে ছিল, ভেতরে পারদ চোঙের ভেতরে, বা ইউ আকৃতির যে কন্টেইনার রয়েছে তার ভেতরে, নল রয়েছে তার ভেতরে। এবার যখনই এদিকে বায়ু চাপ দিচ্ছে, বায়ুমণ্ডলীয় চাপ, এদিকে গ্যাসটা কন্টেইনারের সঙ্গে যুক্ত করছে, সে চাপ দিচ্ছে। এবার গ্যাস যদি বেশি চাপ দেয়, তাহলে এটাকে ঠেলে উপর দিকে তুললো সে এইচ পর্যন্ত। তাহলে একটা সিম্পল অ্যাপারেটাস, এটা দিয়ে কি করে মাপবে? তাহলে গ্যাসের চাপ যদি ছোট হাতের পি হয়, সেটা সমান কি? প্রেসার প্লাস যতটা তুলেছে এইচ, পি প্লাস এইচ। আর যদি দেখা যায় যে উল্টোটা, যে গ্যাসের চাপটা বায়ুমণ্ডলীয় চাপের থেকে কম, তাহলে কি হবে? পারদটা এই দিকে এইচ পর্যন্ত উঠে গেল, উল্টো দিকে এই দিকে নেমে গেল, ঠিক আছে না? এই দিকে উঠে গেল। তাহলে এই দিকে যদি ওঠে, তাহলে ততটা বেশি চাপ দিচ্ছে। তাহলে ততটা কি হচ্ছে? বায়ুমণ্ডলীয় যে চাপ রয়েছে বড় হাতের ক্যাপিটাল পি, তার থেকে চাপ কম, গ্যাসের চাপ কম। কতটা কম? পি ইজ ইকুয়াল টু মাইনাস এইচ পরিমাণ। কেননা ততটা ঠেলে নিজের দিকে ঢুকে গেছে। ঠিক আছে না? কত পরিমাণ? এইচ পরিমাণ। কতটা? মাইনাস এইচ পরিমাণ। আর এটা হচ্ছে প্লাস এইচ। সে কি করেছে? যে বায়ুমণ্ডলীয় চাপের বিরুদ্ধে তাকে ঠেলে উপর দিকে তুলে দিয়েছে। প্লাস এইচ যোগ করা হলো। আর উল্টো দিকে যদি চলে আসে, তার মানে অ্যাটমসফেরিক প্রেশারটা বেশি, তখন কি হচ্ছে? সে নিজের দিকে, তোমার যেদিকে গ্যাস কন্টেইনারটা যুক্ত আছে সেই দিকে হাইটটা উঠে গেছে। তার মানে সেটাকে নেগেটিভ করেছি। তার মানে আমরা বলতে চাইছি গ্যাস প্রেশার মাপতে গেলে বায়ুমণ্ডলীয় চাপ ম্যানোমিটারে প্লাস অথবা মাইনাস, সেটা বেশি হলে গ্যাস চাপ বেশি হলে প্লাস এইচ, কম হলে মাইনাস এইচ, প্লাস মাইনাস এইচ আকারে আমরা পেয়ে থাকি। তাহলে কোশ্চেন নাম্বার 6 এর কি হচ্ছে?
ডি উইল বি দ্য রাইট আনসার। ঠিক আছে, এবার কোশ্চেন নাম্বার 7 কোথায় আছে খুঁজে দেখি। এবার কোশ্চেন নাম্বার 7 আমি পেয়েছি। আচ্ছা, কোশ্চেন নাম্বার 7, কোশ্চেন নাম্বার 7 কি বলেছে? চার্লসের সূত্রের গাণিতিক রূপ। আচ্ছা, চার্লসের সূত্রে আমরা বলেছিলাম যে যখন গ্যাসের ভর এবং তোমার প্রেসারটা কনস্ট্যান্ট, তখন দেখা যাচ্ছে যে গ্যাসের অণুগুলো যেহেতু অনবরত ছুটে বেড়াচ্ছে, ন্যাচারালি টেম্পারেচার বাড়ালে তাদের আয়তনও বৃদ্ধি পাবে। ঠিক আছে না? যদি আয়তনটা ধরো একটা বেলুনের ভিতর ভরা হয়েছে, টেম্পারেচার বাড়লে বেলুনটা বেশি করে ফুলবে। ঠিক আছে, তার কারণ ভিতরে আয়তনটাও বৃদ্ধি পাচ্ছে। তাহলে ভলিউম ইজ প্রপোর্শনাল টু টেম্পারেচার। ঠিক আছে, এবার এই যে টেম্পারেচার বাড়ালে আয়তন বাড়ছে, কতটা বাড়ছে, কতটা বাড়ছে, বা টেম্পারেচার কমালে একইভাবে আয়তন কমবে, কতটা বাড়া কমা করছে আয়তন, তাহলে সেটা কতটা, ধরো দিস ইজ এ ভলিউম অফ এ গ্যাস, সেটাকে অনেক ছোট 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 করে ভাগ করেছো। কত ভাগে ভাগ করেছো? 273। মোট আয়তনটাকে 273 ভাগে ভাগ করেছে। 73 ভাগে ভাগ করলে যদি এটা যদি 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা হয়, তাহলে এটা যদি V0 হয় আয়তন, তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস যখন বাড়াবে তখন আয়তন কতটা বাড়বে? আয়তন বাড়বে হচ্ছে কতটা বলো দেখিনি? যা আয়তন ছিল, যা আয়তন ছিল, ঠিক আছে, 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় তার কি হচ্ছে, এই যে 273টা ঘর, তার জাস্ট একটা ঘর পরিমাণ, এই একটা ঘর পরিমাণ বাড়বে। তাহলে আয়তনটা কত দাঁড়াবে? যা আয়তন ছিল V0 প্লাস V0 বাই 273। তাহলে V0 273 অংশ। ঠিক আছে না? তাহলে এইবার যদি 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা করো, তাহলে কতটা বাড়বে? যা V0 আয়তন ছিল, আয়তন কত ছিল? V0, তার সঙ্গে একটা যুক্ত হয়েছিল V0 বাই 273, মানে V0 যে আয়তন তার 273 অংশ, একের 273 অংশ, ঠিক আছে না, প্লাস আরেকটা 273 অংশ, V0 বাই 273। তাহলে এটা দাঁড়ালো হচ্ছে 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় মোট আয়তন, এটা দাঁড়ালো 1 ডিগ্রি সেলসিয়াস মোট আয়তন। মানে আয়তন বাড়ছে, উষ্ণতা বাড়লে আয়তন বাড়ে, উষ্ণতা কমালে আয়তন কমে। তাহলে বাড়াটা বা কমাটা যে হারে বাড়বে সে হারে কমবে। কতটা? 0 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতায় যে আয়তন ছিল তার 1-এর 273 অংশ। তার মানে 273টা ঘরে ভাগ করলে একটা ঘর যতটা, ততটা বাড়লো। 2 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা করলে আরো V0 বাই 273 এতটা বাড়লো। তার মানে টি ডিগ্রি তার মানে আহ তাহলে এবার দেখো, তার মানে আমি যদি 3 ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা বাড়াই, তাহলে কি ছিল? V0 যে আয়তন ছিল তার সঙ্গে কতটা যোগ হয়েছিল 2 ডিগ্রিতে? দুটো V0 বাই 273, এটা T ইনটু V0 বাই 273, এই পরিমাণ বাড়লো। তার মানে মোট আয়তন VT কত দাঁড়ালো? V0 কমন নাও, 1 প্লাস T বাই 273। ঠিক আছে, তাহলে এই যে টার্মটা কিন্তু এখানে আমরা খুঁজে পেলাম, কোনটা? আনসার হচ্ছে ডি। তাহলে চার্লসের সূত্রে যে গাণিতিক রূপ, সেটা হচ্ছে কোশ্চেন 7 এ যেটা পাচ্ছি, ডি তে পাচ্ছি, যেটা হচ্ছে V0 ইনটু। তার মানে কি, আমরা দেখো শুধুমাত্র এমসিকিউ করছি না, তার সঙ্গে সঙ্গে আমরা কিন্তু চটপট করে কিন্তু বার করে একবার দেখে নিচ্ছি, আমাদের মাথা কিন্তু সব পুরো বৃত্তটা কমপ্লিট করতে আস্তে আস্তে আমরা ঘুরছি, পুরো সার্কেলটা, পুরো মাঠটাকে কভার করবো, যার ভেতরে থাকবে হচ্ছে গ্যাসের আচরণ চ্যাপ্টার। ঠিক আছে, তাহলে বুঝতে পারছো যে কি করে আমাদের এই ফর্মুলাটা এসছে। শুধুমাত্র এখানে উত্তর বলে দিচ্ছি না, তার সঙ্গে ফর্মুলাটা কি করে আসছে সেগুলো কিন্তু আমরা আলোচনা করছি। আচ্ছা,
নিচের কোনটি সাধারণ গ্যাস সমীকরণ বলা হয়? তাহলে কোশ্চেন নাম্বার ৮ এ কি বলা হয়েছে সাধারণ গ্যাস সমীকরণ? দেখো, আমরা বয়েলের সূত্র থেকে, চার্লসের সূত্র থেকে কি পেয়েছি? এবার সাধারণ গ্যাস সমীকরণ ব্যাপারটা কি? সাধারণ গ্যাস সমীকরণ হচ্ছে যেখানে বয়েলের সূত্র, ঠিক আছে? অর্থাৎ V is inversely proportional to P, কনস্ট্যান্ট টার্ম গুলো আমি লিখছি না, ঠিক আছে? আচ্ছা বেশ। চার্লসের সূত্র কি? V is proportional to T, উষ্ণতার সঙ্গে সমানুপাতিক সম্পর্কযুক্ত চার্লসের সূত্র। আরেকটা হচ্ছে অ্যাভোগাড্রো সূত্র, যেখানে নাম্বার অফ মোলস বা নাম্বার অফ মলিকিউলস সেটা কার সঙ্গে সম্পর্কযুক্ত? আয়তনের সঙ্গে। তিনটিকে যদি এক করে দিই তাহলে V is proportional to NT by P, বা PV is equal to একটা ধ্রুবক নিয়ে আসো সমানুপাতিক N আর T। তাহলে এই যে সমীকরণ, এটাকেই বলা হয় সাধারণ গ্যাস সমীকরণ বা আদর্শ গ্যাস সমীকরণ, ঠিক আছে? তাহলে PV is equal to nRT। তাহলে কোশ্চেন নাম্বার ৮ এর উত্তর হচ্ছে সি, PV is equal to nRT। এবার কোশ্চেন নাম্বার 9 এ চলে এসো। নিচের কোন সম্পর্কটা সঠিক? তাহলে প্রথমে দেখো, লর্ড কেলভিন যখন দেখা গেল যে চার্লসের সূত্র দ্বারা আমরা প্রমাণ করলাম -273°C, যেটা হচ্ছে সর্বনিম্ন টেম্পারেচার, থিওরিটিক্যালি তথ্যগত ভাবে আমরা দেখাতে পেরেছি যে এখানে গ্যাসের আয়তন শূন্য হয়ে যায়। তাহলে সেখানে -273 এত কম ডিগ্রি সেলসিয়াস উষ্ণতা, তাহলে -273°C এত কম উষ্ণতা নিয়ে যখন কাজ করব, তখন গাণিতিক যে সমস্যা সেটাকে এড়ানোর জন্য তিনি এটাকে বললেন, এটাকে আমি একটা নতুন স্কেল বললাম, এটা হচ্ছে 0 কেলভিন। ওকে মানে অল রাইট নয়, ঠিক আছে? 0 কেলভিন, এ হচ্ছে কেলভিন, ঠিক আছে? এক্ষেত্রে ডিগ্রি কথাটা ইউজ করি না আমরা। তাহলে 0 কেলভিন এটাকে ধরা হলো। তাহলে আমরা বলতে পারি -273 যদি 0 কেলভিন হয়, তাহলে 0 ডিগ্রি সেলসিয়াস সমান কত? 273 কেলভিন। তাহলে 1 ডিগ্রি সেলসিয়াস কত? 273 প্লাস 1 কেলভিন। তাহলে একইভাবে যদি একটা জেনারেলাইজড ফর্মুলা লিখি, T ডিগ্রি সেলসিয়াস সমান কত? 273 প্লাস T কেলভিন। তাহলে দিস ইজ দ্য রিলেশনশিপ বিটুইন কেলভিন স্কেল অ্যান্ড সেলসিয়াস স্কেল। তাহলে এবার আমরা চলে আসি সম্পর্ক, নিচের কোন সম্পর্ক? তাহলে 303 কেলভিন সমান 27°C। তাহলে আমরা বসাই না, অসুবিধা কি আছে? তাহলে 27°C মানে হচ্ছে 273 প্লাস 27 কেলভিন সমান কত? 300 কেলভিন। তাহলে প্রথমটা ঠিক নয়। দ্বিতীয়টা কোনটা? বি এরটা কি বলেছে? যে 303 কেলভিন ইজ গ্রেটার দ্যান 27°C, ঠিক আছে? তার মানে কি? আমরা তো বুঝতেই পারছি যে 300 27°C মানে কত? 300 কেলভিন। তাহলে অবভিয়াসলি 300 বি এর যে আনসারটা দেখো, যে 303 কেলভিন ইজ গ্রেটার দ্যান 27°C। ঠিকই বলেছে তো, কারণ 27°C মানে হচ্ছে 300 কেলভিন। তাহলে 303 কেলভিন তো বেশি হবেই। তার মানে বি উইল বি দ্য রাইট আনসার। কোশ্চেন নাম্বার 9 এর উত্তর কি? বি। তার অর্থাৎ যে যেহেতু আমরা দেখেই নিলাম 27°C মানে 303 কেলভিন, আমরা 303 কেলভিন ইজ গ্রেটার দ্যান 27°C। বি উইল বি দ্য রাইট আনসার। কোশ্চেন নাম্বার 3, কোশ্চেন নাম্বার 10। কোশ্চেন নাম্বার 10 এ কি বলা হচ্ছে? 10 এ কি বলা হচ্ছে? নিচের কোনটি 290 কেলভিনের সমান? তা 290 কেলভিন। তাহলে আমরা কি দেখলাম সম্পর্কতে? T ডিগ্রি সেলসিয়াস ইজ ইকুয়াল টু 273 প্লাস T কেলভিন, ঠিক আছে না? এত কেলভিন। তাহলে 290 কেলভিন সমান কত ডিগ্রি সেলসিয়াস? তাহলে 290 কেলভিন ইজ ইকুয়াল টু এত কেলভিন সমান কত? তাহলে 290 মাইনাস 273, তাহলে 273 বিয়োগ করে দাও। তাহলে কত আসছে? 20 আহ 7 আর কত আসছে? আ 7 17°C। কত আসছে? 17°C।
ঠিক আছে না? তার মানে 273 কমিয়ে দিলেই আমি কত পাবো? ডিগ্রি সেলসিয়াস পেয়ে যাব। তাহলে উত্তর কি হবে? বি উইল বি দ্য রাইট আনসার। এরপরে চলে আসি। একই উষ্ণতার মান একই উষ্ণতায় মান সেলসিয়াস স্কেলে টি ডিগ্রি সেলসিয়াস এবং কেলভিন স্কেলে টি কেলভিন হলে, ঠিক আছে, টি সমান সমান আমরা একটু আগে কি পেলাম যে আহ কি পেলাম? টি সমান সমান কি করে আমি পাই? কেলভিন স্কেলে ভ্যালুটা কত পেলাম? কি করে আমি বার করলাম কেলভিন স্কেলে ভ্যালুটা? তার মানে যে এই যে টি ডিগ্রি সেলসিয়াস সমান কত কেলভিন হলো? এত কেলভিন। তাহলে 273 প্লাস টি যে ভ্যালুটা পেলাম সেটাকে আমরা ক্যাপিটাল টি দিয়ে প্রকাশ করি। যে কেলভিন স্কেলের মান সেটা হচ্ছে ক্যাপিটাল টি দিয়ে বলি সেটাকে কেলভিনে, হ্যাঁ? আর স্মল টি হচ্ছে ডিগ্রি সেলসিয়াস বা ডিগ্রি ফারেনহাইট। তাহলে ক্যাপিটাল টি বার করতে হলে স্মল টির সঙ্গে তোমার সেলসিয়াস স্কেলের সঙ্গে 273 কে যোগ করতে হবে। তার মানে দিস ইজ দ্য রিলেশনশিপ টি ইজ ইকুয়াল টু 273 প্লাস স্মল টি। তাহলে কোশ্চেন নাম্বার 11 আনসার কি? বি উইল বি দা রাইট আনসার। এরপরে চলে আসি সাধারণ গ্যাস সমীকরণ পিভি ইজ ইকুয়াল টু এনআরটি এ ভি হলো, ঠিক আছে, ভিটাকে কি বলা হচ্ছে? দেখো এখানে একটা ইন্টারেস্টিং প্রশ্ন। কোশ্চেন নাম্বার 12, কোশ্চেন নাম্বার 12তে যদি যাই আমরা, তাহলে আমার আদর্শ গ্যাস সমীকরণ বা সাধারণ গ্যাস সমীকরণ পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। তাহলে এই সমীকরণটায় যে এন আছে কত মোল গ্যাসের জন্য? এন মোল গ্যাসের জন্য। তাহলে এখানে যে ভিটা রয়েছে এটা কতটা গ্যাসের জন্য? এন মোল অণু গ্যাসের আয়তন। এটা 1 মোল হলে কি হতো? পিভি ইজ ইকুয়াল টু আরটি, এন এর মান হতো 1। তার মানে এন মোল অণু গ্যাসের আয়তন হচ্ছে বি। তার মানে 12 সঠিক উত্তর হচ্ছে এ। ঠিক আছে, এইবার চলে এসো এরপরে কোশ্চেন নাম্বার 13। কোশ্চেন নাম্বার 13তে কি বলা হয়েছে দেখো। কোশ্চেন নাম্বার 13তে বলা হয়েছে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি সমীকরণে আর কে বলা হয়। আচ্ছা, আর কে কি বলা হয়? ঠিক, দেখো আমরা যে সমীকরণটা পেয়েছি পিভি ইজ ইকুয়াল টু এন আর টি, এই আর কে বিভিন্ন নামে প্রকাশ করা হয়ে থাকে। এটা হচ্ছে আদর্শ গ্যাস সমীকরণ, ঠিক আছে। কি কি বলা হয়? এই সরি, সার্বজনীন গ্যাস ধ্রুবক বা গ্যাস ধ্রুবক বা আণব গ্যাস ধ্রুবক বা মোলের গ্যাস ধ্রুবক। তাহলে কি কি নামে চেনা হয়? সার্বজনীন গ্যাস ধ্রুবক বা শুধু গ্যাস ধ্রুবক বা আণব গ্যাস ধ্রুবক বা মোলার গ্যাস ধ্রুবক। তার মানে এখান থেকেই কোশ্চেন নাম্বার 13 উত্তর পেয়ে যাচ্ছি যে কোশ্চেন নাম্বার 13তে আমি কি পাচ্ছি? যে এটাকে বলা হয় এ আণব বা মোলার গ্যাস ধ্রুবক। ঠিক আছে, তাহলে কোশ্চেন নাম্বার 13 কি উত্তর হচ্ছে? উত্তর হচ্ছে এ। ঠিক আছে, এর একদম কাছাকাছি যেটা থার্মোফিজিক্সে ব্যবহার করা হয়ে থাকে সেটা করেছিলেন বিজ্ঞানী বোল্টজম্যান। এটা এখানে দরকার নেই, তাও আমি বলে দিই। একটা কনস্ট্যান্ট আছে বোল্টজম্যান কনস্ট্যান্ট। তাহলে বোল্টজম্যান কনস্ট্যান্ট যেটা, সেই কনস্ট্যান্টটা কিন্তু এর খুব কাছাকাছি। যদি কখনো দিয়ে দেয় এই অপশনটা, সেটা হবে না যদিও, কিন্তু এর ভ্যালুটা দেখতে একই রকম। সেটা কি রকম? সেটা হচ্ছে বিজ্ঞানী বোল্টজম্যান একটা ধরো কোনো একটা পাত্র রয়েছে যেখানে একটু গরম জল রয়েছে। ঠিক আছে? গরম গ্যাস রয়েছে। সেখানে হাত দিলে তো গরম লাগবে। অ্যাকচুয়ালি তিনি বললেন যে এটা কিছুই নয়। ওখানে গ্যাস মলিকিউলস গুলো আছে সেগুলো হাতের উপর ধাক্কা মারছে। কি করছে? হাতের উপর অনবরত চারিদিক দিয়ে ধাক্কা দিচ্ছে। ঠিক আছে? সেই ধাক্কা দেওয়ার জন্য কিন্তু তোমার আম আম তোমার গরম লাগছে। তার মানে দে হ্যাভ
kinetic energy. The molecules are heating on your hand. When are you inserting your hand inside the container containing hot gas? তাহলে এইবার তখন বললো যে নাম্বার অফ মলিকুলস যেটা থার্মালি যার ভিতর কাইনেটিক এনার্জি গেইন করেছে, তাহলে সেইটাকে তুমি কি করে বার করবে? তখন বিজ্ঞানী বোল্টজম্যান এই যে সমীকরণটা রয়েছে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, এখান থেকেই আমরা পেয়ে যাচ্ছি কিরকম নাম্বার অফ মলিকুলস যদি দেখি এমনিতেই এন মলস মানে হচ্ছে সেখানে মোল মানেই হচ্ছে সেখানে অ্যাভোগাড্রো সংখ্যক মলিকুলস যুক্ত আছে। তাহলে তাহলে এটাকে যদি একটু কনভার্ট করে দিই, একটা যে এন ইজ ইকুয়াল টু ক্যাপিটাল এন মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা ইনটু বোল্টজম্যান কনস্ট্যান্ট কেবি ইনটু টি। তাহলে দেখো, তাহলে এই সমীকরণটা অনেকটা একই রকম হলো না, ঠিক কি না? তাহলে বোল্টজম্যান কনস্ট্যান্ট একটু চেঞ্জ হয়ে গেল, এন ইনটু বোল্টজম্যান কনস্ট্যান্ট, এখানে এনটাকে ক্যাপিটাল এন করলাম, নাম্বার অফ মোল সেটা 1 মোল 2 মোল 5 মোল হতে পারে, এখানে নাম্বার অফ মলিকুলস অর্থাৎ অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে প্রকাশ করলাম, এখানে ক্যাপিটাল এন মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা, আর ইনটু বোল্টজম্যান কনস্ট্যান্ট, এখানে কেবি হচ্ছে এই বোল্টজম্যান কনস্ট্যান্ট, ঠিক আছে, ইনটু টি। দেখো সমীকরণটা একই রকম, এটা আদর্শ গ্যাস সমীকরণ, আর এটাকে একটু নতুন রূপে বোল্টজম্যান প্রকাশ করলেন, পিভি ইজ ইকুয়াল টু এন এর জায়গায় মোল সংখ্যা মোল সংখ্যার জায়গায় অ্যাভোগাড্রো সংখ্যা ইনটু বোল্টজম্যানের ধ্রুবক ইনটু টি। তাহলে বোল্টজম্যানের ধ্রুবক কেবিটা কি? তাহলে কেবিটা কিছুই নয়, এটা হচ্ছে নাম্বার অফ মোলস বাই অ্যাভোগাড্রো নাম্বার ইনটু আর, মোল সংখ্যা ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার বাই আর। তাহলে সেটা যদি এখানে বসিয়ে দাও তাহলেই পেয়ে যাবে। দেখো n ইনটু n বাই n ইনটু আর, n কেটে গেল, তার মানে কি? এবার এই কেবির এখানে বসিয়ে দাও, তার মানে কি দাঁড়াচ্ছে এখানে? পিভি ইজ ইকুয়াল টু এনআরটি। বসছে কিনা দেখো, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি হলো কিনা, ঠিক কিনা? তার মানে কি? এখানে কেবিটা কিছুই নয়, কেবিটা হচ্ছে n বাই n। তার মানে এই যে n নতুন টার্মটা আনলাম, তার জন্য আমি কি হয়েছে, n কে নাম্বার অফ মোল অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে ভাগ করেছি, ফলে একটা নতুন টার্ম এলো, আর আরটা তো ধ্রুবক, ঠিক আছে, সেটা হচ্ছে তোমার সার্বজনীন গ্যাস ধ্রুবক। তাহলে এমনি আর এর সঙ্গে কেবি, তার মানে আমি কেবি মানে কি হচ্ছে, কেবি মানে হচ্ছে নাম্বার অফ মোলস ডিভাইডেড অ্যাভোগাড্রো নাম্বার ইনটু আর। তাহলে আর কেবির ভিতর পার্থক্য কি? ধরো আর এর মান যদি হয় 3 পয়েন্ট তোমার কি ধরো সরি 8.314 জুলে যদি প্রকাশ করি, তাহলে কি হচ্ছে, তাহলে কেবির মান কত হলো? কিছুই নয়, ফর 1 মোল অফ গ্যাস, এটা যদি এটা হয় তাহলে 8.314 কেবি মানে কিছুই নয় 8.314 আর ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো সংখ্যা 6.022 ইন্টু 10 টু দি পাওয়ার 23। তাহলে এটাই হচ্ছে আর এর সঙ্গে বোল্টজম্যান ধ্রুবকের যেটা সমতুল বলা যেতে পারে, ইকুইভ্যালেন্ট টু আর। তাহলে একটা, সেটা কিন্তু এক নয়, কিন্তু নট ইকুয়াল, ইকুইভ্যালেন্ট টু আর, সমতুল হচ্ছে কার সঙ্গে? আর এর সঙ্গে কে রয়েছে আর একটা কনস্ট্যান্ট, বোল্টজম্যান কনস্ট্যান্ট, সেটা কিছুই নয় আর এর যা ভ্যালু ডিভাইডেড বাই অ্যাভোগাড্রো নাম্বার। তা কোথা থেকে পাচ্ছি? কিছুই নয়, এই সমীকরণটাকে উনি মডিফাই করেছেন, পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, পিভি ইজ ইকুয়াল টু ক্যাপিটাল ইনটু এন ইনটু কেবি আরটি। অ্যাকচুয়ালি কেবি মানে হচ্ছে এন বাই এন, তাহলে কেবির জায়গায় এন বাই এন বসিয়ে দাও, তাহলে দেখবে তোমার কি হয়েছে, এন কেটে গেল, এন আর পড়ে থাকলো, তাহলে পিভি ইজ ইকুয়াল টু এনআরটি হয়ে গেল। ক্লিয়ার? জাস্ট মডিফিকেশন অফ দ্যাট, খালি একটা টার্ম এনেছেন, সেটা হচ্ছে কি ভাগ করতে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে। এটাই আর এবং কেবি বোল্টজম্যান ধ্রুবকের ভিতর পার্থক্য। তাহলে একটা নতুন ইনফরমেশন জাস্ট দেওয়ার মন হলো, সেই জন্য দিয়ে দিলাম। এরপরে কোশ্চেন নাম্বার 15 এসো, নিচের কোনটি আর এর মান নয়? এই মরেছে, আর এর মান মনে আছে? কোশ্চেন নাম্বার 15, আর এর মান কি হলো? আগে আর সম্পর্কে আগে বলি, আর ইজ ইকুয়াল টু পিভি বাই এনটি, তাই তো? পিভি ইজ ইকুয়াল টু এনআরটি, আর ইজ ইকুয়াল পিভি বাই এন। তাহলে আরটা অ্যাকচুয়ালি কি? হোয়াট ইজ আর? তাহলে দেখো,
প্রেসার ইনটু ভলিউম, প্রেসার মানে হচ্ছে বল বাই ক্ষেত্রফল ইনটু আয়তন, তাহলে ক্ষেত্রফল মানে হচ্ছে আয়তন, আর নিচে আছে মোল ইনটু টেম্পারেচার। তাহলে দেখো বল বাই দৈর্ঘ্য স্কোয়ার ইনটু দৈর্ঘ্য কিউব আয়তন, তাহলে এটা যদি দৈর্ঘ্য কিউব হয়, দৈর্ঘ্য কিউব স্কোয়ার কেটে গেল, তার মানে পড়ে থাকলো বল ইনটু দৈর্ঘ্য, আর নিচে যেমন পড়ে আছে ওটা এই লাইনে লেখা হলো মোল সংখ্যা ইনটু উষ্ণতা। তাহলে নাথিং, আর হোয়াট ইজ আর? আর মানে হচ্ছে বল ইনটু দৈর্ঘ্য, তার মানে কি কার্য। তাহলে আর এর মান হচ্ছে কার্য, অ্যাকচুয়ালি আর হচ্ছে কার্য পার মোল বা টেম্পারেচার। ঠিক আছে, তাহলে এবার কার্য পার মোল পার টেম্পারেচার যদি হয়, তাহলে এসআই এককে কি? জুল। সিজিএস এককে কি? আর্গ। এবার এর যে ভ্যালু গুলো, অর্থাৎ পিভি বাই এনটি সবার মান যদি পুট করা হয়, তাহলে সেটা তোমরা করেছো, ঠিক আছে, যদিও একটু মনে রাখতে হবে, সবসময় করে বার করতে পারবে না। সেটা হচ্ছে কত, যে ভ্যালুটা অফ আর বেরোয় 8.314 জুল পা মোল কেলভিন। ঠিক আছে, কত বেরোচ্ছে? 8.314 জুল পার মোল কেলভিন। ঠিক আছে, এবার এটাকেই যদি আমি সিজি, এটা হচ্ছে এসআই এককে, সিজিএস এ কত বেরোবে? জাস্ট জুলকে যদি আর্গে কনভার্ট করি, 1 জুল মানে কত? 10⁻7 আর্গ। তাহলে 8.314 ইনটু 10⁻7 আর্গ পা মোল কেলভিন। ঠিক আছে, আরেকটা হচ্ছে লিটার অ্যাটমসফিয়ার। লিটার অ্যাটমসফিয়ারে কত বেরোয়? সেটা হচ্ছে 0.082 তোমার লিটার অ্যাটমসফিয়ার পার মোল কেলভিন। ঠিক আছে, আরেকটা ক্যালোরিতে বেরোয় 1.987 নিয়ারলি 2 ক্যালোরি পার মোল কেলভিন। তাহলে পার মোল কেলভিন সবার ক্ষেত্রে আছে। ঠিক আছে, আর একটা ক্যালোরিতে হচ্ছে 1.987, লিটার অ্যাটমসফিয়ারে হচ্ছে 0.082, আর সিজিএস এ হচ্ছে 8.314 ইনটু 10⁻7, জুলে হচ্ছে, এসআই হচ্ছে 8.314 জুল। দিস আর দ্য ভ্যালুজ অফ আর, অর্থাৎ এই ধ্রুবকটি, মোলার ধ্রুবক বা আণবিক ধ্রুবক, মানে মোলার গ্যাস ধ্রুবক বা গ্যাস কনস্ট্যান্ট, মোলার গ্যাস কনস্ট্যান্ট, ঠিক আছে, বা এটাকে সার্বজনীন গ্যাস ধ্রুবক বা ইউনিভার্সাল গ্যাস কনস্ট্যান্ট, এটা ভ্যালু হচ্ছে এইটা। তার মানে এখানে যদি চলে আসি আমরা, যে কোশ্চেন নাম্বার 15তে, যে কোন ভ্যালুটা সঠিক নয়, তাহলে প্রথমটা যদি দেখি এ 1.987 মানে 1.99 ক্যালোরি পার মোল, ফাইন, ঠিক আছে। লিটার অ্যাটমসফিয়ার দেখো 0.0821 লিটার অ্যাটমসফিয়ার পার মোল পার কেলভিন, ঠিক আছে। 3 নম্বরটা হচ্ছে 9.8 ক্যালোরি। 9.8 ক্যালোরি কোথা থেকে বেরোলো? আমার তো বেরোলো এইটা 1.9। তার মানে সি হচ্ছে ভুল উত্তর। তাহলে কোশ্চেন নাম্বার 15 ভুল উত্তর হচ্ছে সি। আবার ডিটা দেখো 8.314, অ্যাকচুয়ালি ওটা 14টা 9 ডেসিমেল একটাই নিয়েছে, তারপরে 8.314, অ্যাকচুয়ালি ওটা 8.3 জুল পার কেলভিন পার মোল। ঠিক আছে, এটাও তো আমরা পেয়েছি, এই যে 8.314, তার মানে এইটুকু নিয়েছে, একটা ডেসিমেল পয়েন্ট নিয়েছে 8.3, এটাও ঠিক। তার মানে তিনটে এ বি ডি সঠিক, সঠিক নয় হচ্ছে বি, ঠিক আছে, এই সি, অর্থাৎ কোশ্চেন নাম্বার 15 সি হচ্ছে ভুল উত্তর, যেটা আর এর সঠিক মান নয়। ঠিক আছে স্টুডেন্ট, তাহলে 15টা প্রশ্ন হলো, এটা একটা পার্ট হবে না, আরেকটা পার্ট